প্রিয় দর্শক, বিগ নাইট, ফাইনাল নাইট, বিশ্বকাপের ১০৪তম ম্যাচ। এই ১১ই জুন শুরু হয়েছিল যে মহাযজ্ঞের, আমি খুব এমন নাটক করে কথা বলছি যে সব অজানা তথ্য। তো আসলে ১১ই জুন, আজকে হচ্ছে ১৯শে জুলাই। এত লম্বা বিশ্বকাপ কোনোদিন হয় নাই, কারণ এত বেশি দল কোনোদিন ছিল না, এত বেশি ম্যাচ কোনোদিন ছিল না। এই যে বললাম যে সব অজানা তথ্য, এগুলো কিছুই আপনারা জানেন না। সবই আপনারা জানেন। আজকে ফাইনাল ম্যাচে আমরা ফাইনাল বারের মতো এই অনুষ্ঠানে এসেছি, এটা বলব না। কারণ আমরা কালকে ফাইনাল ম্যাচ নিয়ে একটা পর্যালোচনা করব। ওইটা দিয়ে হয়তো আমরা এই বিশ্বকাপের আলোয় যে শুরু করেছিলাম প্রথম আলো থেকে বিশ্বকাপ উপলক্ষে, সেটার সমাপ্তি ঘটবে এই সিরিজের। তো আজকের বিষয় হচ্ছে যে একদম সহজ সরল রেখেছি, কে চ্যাম্পিয়ন হবে, স্পেন না আর্জেন্টিনা। এটা নিয়ে আজকে আমাদের বিশ্বকাপের আলোয়। প্রশ্নটা আমি করেছি, কিন্তু উত্তরটা দেওয়ার জন্য আমি আপনাদের পরিচিত মুখ মারুফুল হককে ডেকে এনেছি, যাতে তাকে বিপদে ফেলা যায়। আমি ওইসব ঝামেলায় যেতে চাই না। আমি যখন লিফটে উঠছি, আমাকে জিজ্ঞেস করলো, "দাদা আজকে কে জিতবে?" আমি বলছি, "এই ২ দলের মধ্যে কেউ, বাইরের কেউ জিততে পারবে না। এবং যারা জিতবে তারা চ্যাম্পিয়ন হবে।" খুবই ছেলে মানুষের প্রেডিকশন, জি, কিন্তু এটা মিলবে। জি, এখন আপনি আমাকে বলেন যে এই যে ১১ আর ১৯, কতদিন হয়? ৩৯ দিন প্রায়। জি। ৩৯ দিনটা তো একটা আমরা ঘোরের মধ্যে ছিলাম। অনেকটা তাই। আমার একটু খালি, খালি লাগা শুরু করেছে অলরেডি। আচ্ছা। কালকে হয়তো নিশ্চিতভাবেই লাগবে। তো আমরা আর্জেন্টিনা স্পেনে ঢুকে যাওয়ার আগে একটু সত্যিকার ফুটবল খেলা যেমন হওয়া উচিত। এই যে কোচ-টোচ থাকবে না। আমরা বল নিয়ে নেমে যাবো, মনের আনন্দে খেলবো, জি। যাবো, গোল করবো, ড্রিবলিং করবো। এরকম একটা ম্যাচ কি কালকে আমরা দেখলাম? আ আমার কাছে মনে হচ্ছে অনেকটা তাই। তারপরেও আমাকে এই ম্যাচটাতে অনেক প্ল্যান ছিল, অনেক স্ট্র্যাটেজি ছিল অবশ্যই, অবশ্যই। এবং অনেকের অনেক হিসাব-নিকাশ ছিল আরকি। তবে আমি সোজা কথা যেটা আমার মানে ম্যাচ শেষে আমার যেটা ফিলিংস সেটা হলো যে মানে দর্শকদের জন্য ছিল হলো রোলার কোস্টার আর প্লেয়ারদের জন্য ছিল বাস্কেটবল খেলা। মানে এন্ড টু এন্ড এদিকে যাচ্ছে, হয় গোল হচ্ছে আর নাহলে গোলকিপার সেভ করছে আর নাহলে আপনার ওইটা আউট হয়ে যাচ্ছে। আবার ওইদিকে। মানে মাঝখানে কোনো ট্রানজিশন নাই। ট্রানজিশন এন্ড টু এন্ড ট্রানজিশন। এটা অলমোস্ট মানে আমি বলব যে ভালো। কারণ এই ধরনের ম্যাচে অনেক সময় তো নাথিং টু লুজ থাকে। আবার কারো জিনিস থাকে যে না আমার এই ম্যাচ থেকে এটা পেতে হবে, এটা নিতে হবে। এই ধরনের অনেক কিছু থাকে। আবার যেরকম দেশমের শেষ ম্যাচ ছিল। আ টুখেলের হয়তো আ শেষ একটা চান্স ছিল যে তার চাকরিটা বাঁচানোর। এই সবকিছু মিলায় হয়তো একটা কিছু ছিল হ্যাঁ, আরকি। হ্যাঁ। একবারে ছেড়ে দেওয়ার মতো ম্যাচ ছিল না। না, একদম। আপনি যেটা বললেন, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, মাঝামাঝি কিছু নেই, সেটা আবার খুব ইন্টারেস্টিং। মনে হলো ২ দল ২ ভাগ করে নিয়েছে। রাইট। ফার্স্ট হাফে ইট ওয়াজ মানে অল ইংল্যান্ড হুম, ৪-০, এবং সেকেন্ড হাফে ফ্রান্স একদম একটা ট্রান্সফর্ম টিম হয়ে নামলো। রাইট। এবং যে ফ্রান্সকে দেখে আমি অনেক, প্রিয় দর্শক আপনারা জানেন যে ফ্রান্সের খেলা নিয়ে আমি আমার মুগ্ধতার কথা অনেকবার জানিয়েছি। ফ্রান্সের সেই খেলাটা কালকে আবার একটু সেটা দেখলাম। ও আপনি যেটা বললেন যে হ্যাঁ, ডেফিনিটলি এই ম্যাচেও একটা হয় যে যখন এত মানে যারা চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে আসে, রাইট, তারা যখন হেরে যায়, এই ম্যাচটা খেলাটা খুব কষ্টের। রাইট। কিন্তু সেটা ১ দিন, ১.৫ দিন, ২ দিন যখন ম্যাচ হয়, মাঠে নামে, অবশ্যই খেলতে চায়। এবং টাকার অঙ্কে যদি বলি, এই ম্যাচে জিতা হারার মধ্যে পার্থক্য হচ্ছে $২০ কোটি। জি, যে থার্ড সে $২০ কোটি পাবে। আর দেশমের এটা একটা লম্বা সময় ফ্রান্স দলের জি, প্রতীক। নিশ্চয়ই উইনিং নোটে শেষ করতে চেয়েছিলেন, সেটা পারেন নাই। ফ্রান্স জি। হেরেছে ৬-৪ গোলে। আর ইংল্যান্ডের জন্য কিন্তু এটাও একটা বড় অর্জন। কারণ হচ্ছে ১৯৬৬ সালের পরেই ১ম তারা থার্ড হলো। রাইট, এর আগে ২ বার এই ম্যাচ খেলে হেরেছে। রাইট। তো এই ম্যাচের আসলে ৬-৪ ছাপিয়ে একটা যদি বলি, আপনি নিশ্চয়ই যদি জেনে থাকেন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ইতিহাসে এটা হচ্ছে আপনার, যদি একটু দেখে বলি, দি 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 মা ২য় সর্বোচ্চ স্কোরিং না এভার। ২য় না, একটা ১২ গোলের ছিল সেই বিখ্যাত ম্যাচ ৭-৫, ফিফ সুইজারল্যান্ড ফিফটি ৮ এ অস্ট্রিয়া সম্ভবত। হারিয়েছিল সুইজারল্যান্ডকে। ১১ গোলের ম্যাচ ছিল, ব্রাজিল ৬, পোল্যান্ড ৫, 38 এ। ১০ গোল হচ্ছে থার্ড হাইয়েস্ট। হ্যাঁ, থার্ড হাইস্ট। ইন্টারেস্টিংলি এর আগে যে ১০ গোল হয়েছে ওয়ার্ল্ড কাপে 1958 এ, সেটাতে ফ্রান্স জিতেছিল প্যারাগুয়ের সঙ্গে ৭-৩ গোলে। হুম, তো এই ৬-৪ গোল, ১০ গোলের ম্যাচ দেখা তো এটা ইন্টারন্যাশনাল লেভেলে খুব একটা রেয়ার ঘটনা। রাইট, কিন্তু আসলে সবকিছু ছাপিয়ে তো এই ম্যাচটা থাকবে যে এই ম্যাচে ইতিহাস গড়েছিলেন এমবাপ্পে। রাইট। তো এখন এমবাপ মানে এখনো বলা যাচ্ছে না সেটা। মানে আজকের ফাইনাল শেষ হওয়ার আগ পর্যন্ত না, শুরু হওয়ার আগ পর্যন্ত সুব্রত এমবাপ্পে এমবাপ্পে। এই মানে ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। রাইট।
এবং দেখেন এই রেকর্ডটা এত বছর পরে, পরে হাত বদল হতো। জি, জার্ড মুলার থেকে আসলো রোনালদো, রোনালদো থেকে ক্লোজার, ক্লোজে ক্লোজার থেকে আসলো মেসি। মেসি। তো অনেক সময় লেগেছে কিন্তু। আর এটা এখন মনে হচ্ছে কোনো ব্যাপার না। হুম। তো এই রেকর্ডটাই যে এমবাপ্পে 3rd ওয়ার্ল্ড কাপে এসেই এই রেকর্ডটা করে ফেললেন। এটা কি মানে ডেফিনিটলি স্পেশাল। অবশ্যই স্পেশাল এবং দেখতে হবে টিমটাও দেখতে হবে আসলে। কারণ আ ২০১৮ থেকে ২০২৬ আ এখানে সে ৩ টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলল। এবং ৩ টা ওয়ার্ল্ড কাপই কিন্তু ওরা বারবারই ফেভারিট ছিল। এবং তার আশেপাশের প্লেয়াররা তার যে অ্যাসিস্ট্যান্ট বা তাকে যারা অ্যাসিস্ট করেছে সবাই কিন্তু কোয়ালিটি এবং তার একার অবদান এখানে না। একটা টিম তা তো টিম বটেই। টিম গেয়ে আছে এবং তার যেটা স্পেশাল যেটা হলো সেটা তার আমি সবসময় বলে আসছি যে ফিনিশিং এর জন্য সে একটা অন্যরকম। সে আ নিজে ক্রিয়েট করতে পারে। ইভেন সে আপনার ওয়াইল্ড ফিনিশ করতে পারে, ক্লিনিক্যাল ফিনিশ করতে পারে। এবং সবচেয়ে বেশি যেটা আমার কাছে এই ওয়ার্ল্ড কাপে মনে হয়েছে যে মানে প্রাইম স্কোরিং এরিয়াটা অন্যান্য স্ট্রাইকারটা ওখানে থাকা অবস্থায় মেক্সিমাম গোল করে। সে কিন্তু ওই এরিয়াটা ফাঁকা রেখেই গোল করে সবসময়। এজন্য আমার কাছে মনে হচ্ছে তার রেটটা খুব বেশি। মানে আসলে আপনি যদি সবগুলো গোল আমরা করি, দেখা যাবে যে প্রায় অলমোস্ট সব স্পট থেকেই গোল করছে। এবং বিশেষ করে ডায়াগোনাল যে গোলগুলা জি। এগুলো মানে খুবই কার্ভ শটের একদম গোল। এক্সট্রাঅর্ডিনারি, জি, জি, এক্সট্রাঅর্ডিনারি। আমরা ওই মূল প্রশ্নে যেটা সবচেয়ে বড় প্রশ্ন জি, যে কে জিতবে আজকে রাতে? এটা যাওয়ার আগে যদি এই ছোট সাবপ্লটটা বলি, এখানে সাবপ্লটটাতে এই ওয়ার্ল্ড কাপে প্যারালালি চলেছে। জি, ওয়ার্ল্ড কাপ কে জিতবে আর মেসি আর এমবাপ্পের একটা ব্যক্তিগত লড়াই চলেছে। এটাতে এমবাপ্পে এখন এগিয়ে। তো মেসি হ্যাভ টু স্কোর এ হ্যাট্রিক। জি, মেসি জীবনে একটাই হ্যাট্রিক করছে ওয়ার্ল্ড কাপে, এই ওয়ার্ল্ড কাপের ১ম এ। মেসি জি। এই ওয়ার্ল্ড কাপ যেভাবে শুরু করেছিল সেভাবে শেষ করতে হবে। এটার কি আসলে আপনি কোন সম্ভাবনা দেখেন এগেইনস্ট স্পেন? আমি খুব একটা সম্ভাবনা দেখি না। খুব একটা কম সম্ভাবনা দেখি না। তারপরেও যেটা বলি মেসির বিষয়ে মানে প্রেডিক্ট সব করা যায় না। প্রেডিক্ট করা যায় না। মানে অবিশ্বাস্য সবকিছু করে ফেলতে পারে উনি। মানে নরমালি আমি আমি ফুটবলের ইকুয়েশন, ফুটবলের প্রেডিকশন যাই কিছু বলেন না কেন, মিলে না, হওয়ার কথা না। অপোনেন্ট হিসাবে হওয়ার কথা না। হওয়ার কথা না। তারপরেও যেরকম লাস্ট ম্যাচ যেরকম তার মানে কিচ্ছু করতে পারছে না। বারবার সেন্ট্রাল এন্ট্রি করতে যাচ্ছে। তো গোল তো দূরের কথা মানে আশেপাশে যেতে পারছে না। তখন সে গোল দরকার না, আমার টিম দরকার। তখন সে আবার উল্টা দিক দিয়ে আপনি যাওয়ার সুযোগ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের কথা বলছেন। রাইট। তো ঐরকম কিছু হয়ে যেতে পারে। কিন্তু নরমাল এটা হওয়ার কথা না না, আরকি। হ্যাট্রিক তো ডেইলি হওয়ার জিনিস না। না ডিলে হওয়ার মানে জিনিস বলে না। কয়ে করা যায় না। আবার হ্যাট্রিক না তো আমি এট লিস্ট ২ টা গোলের কথা বলছি আরকি। না, আমি বলছি আজকের ম্যাচে। জি, বা হ্যাট্রিক যদি নাও হয় ২ গোল আর এটা নিয়ে মানুষের অনেক আগ্রহ বলে এটা নিয়ে এত কথা বলছি। আসলে জি, কথা তো হওয়া উচিত যে আসলে ওয়ার্ল্ড কাপ মানে ফাইনালটা কে ফাইনাল। জিতবে। ২ টা গোল ২ টা অ্যাসিস্ট হলেও হয়। মানে তখন গোল সমান হয়ে যাবে, অ্যাসিস্ট দিয়ে অ্যাসিস্ট এগিয়ে আর যাবে। একটা বেড়ে যাবে। জি, তো মেসি, রোনালদো মানে এটা হচ্ছে তো লড়াইয়ের মধ্যে লড়াই। আজকে আমরা বিশ্বকাপ উপলক্ষে ৪ পাতা একটা মলাট করেছি। জি, দেখেছেন জি, বোধহয়। জি। তো ওখানে আমরা কিছু লড়াইয়ের ভিতরে লড়াই পেয়ারিং করেছি। তারা হয়তো সরাসরি হবে না। না, ধরেন এদিকে উনাই সিমন, ওইদিকে এমিলিয়ানো মার্তিনেজ। জি। তাদের তো আর দেখা হবে না। না দেখা হবে কিন্তু না। ওই দুজনের পারফরম্যান্স এর উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তো এইখান থেকে যদি শুরু করি, স্পেন এই পুরো ওয়ার্ল্ড কাপে ১ গোল খেলছে। জি। এটা কি অপোনেন্ট দলগুলোর মানে আমি অক্ষমতা। ক্ষমতা ব্যর্থতাটা কেমন শোনায়? না। এটা কি পুরাটাই আসলে স্পেনের ডিফেন্স এবং গোলকিপারের ক্রেডিট? আ অ্যাকচুয়ালি মানে আমি একটা স্টেজ দেখছিলাম। সেখানে আ দেখাচ্ছিল যে স্পেনের সবচেয়ে দুর্বল জায়গা গোলকিপার। রিয়ালি? রিয়ালি। সিমন তো ওয়ান অফ দ্যা বেস্ট গোলকিপার ইন দ্যা ওয়ার্ল্ড। গোল কিন্তু এই ২ টা টিমের ভিতরে এখন পর্যন্ত সবচেয়ে দুর্বল জায়গা হলো গোলকিপার। মানে ওরা দেখিয়েছে যে এটা সে এখন পর্যন্ত ওরকম কোন সেভ বা ওরকম কোন কিছু পজিশনে আসে নাই। কিন্তু যখন অনবরত প্রেশার গুলা আসবে এবং যেরকম লাস্ট আ সবাই অন্যান্য ম্যাচে সবাই সেভ করে আসছে। ওই সেভে এখনো সেই টেস্টটা হয় নাই। এজন্য তাকে বলা হচ্ছে যে সে এখনো মানে ওই টিমটা সবচেয়ে দুর্বলতম জায়গা। ও আর আমি যেটা বলি আসলে আ গোলকিপার এখন কিন্তু গোলকিপার শুধু সেভ করে না। তার টোটাল ম্যাচে তার কন্ট্রিবিউশন কি? এবং সেটা বিল্ড আপ এ হোক বা কাউন্টার অ্যাটাকিং এ হোক, যত কিছুতে হোক তার কিন্তু সমান। সে যেরকম সেভ করবে সেরকম তার কন্ট্রিবিউশন থাকতে হবে টিম গেমের ভিতরে আপনার বিল্ড আপ, কাউন্টার অ্যাটাক এগুলাতে একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট। এই দিক দিয়ে আমি বলব যে সিমেওনে অবশ্যই আ মার্টিনেজ থেকে এগিয়ে থাকবে। আপনি যে কথাটা বলছেন আসলে আমি এটা লিখে রেখেছি যে সুইপার কিপার। জি, যেটা ম্যানুয়েল নয়্যার খুব জনপ্রিয় করেছিলেন টার্মটা। জি, এবং আমি জানি না এটা কোথায় আপনি পড়েছেন, নিশ্চয়ই এটা তারা নানা রকম ডেটা দিয়েই করেছে। জি, ফ্রান্সের বিপক্ষে মানে হি ওয়াজ আনবিলিভেবল।
রাইট। এবং ওইগুলাকে হয়তো আমরা সেভ ধরবো কিনা আমি জানি না সেভের সংজ্ঞাটা কি। যখন আপনি পেনাল্টি বক্সের বাইরে বেরিয়ে গিয়ে এটা এটা এমবাপ্পের সে মতো এটা সেভ। প্লেয়ারকে এটা সেভ। সেটা ধরলে সে ওই ম্যাচে আমার ধারণা আনবিলিভেবল কিছু সেভ করেছেন। জি, যে ওইভাবে সেভ করেন নাই যেখানে আপনি পড়েছেন। আর উনাই সিমন আসলে হি ইস লাইক 12 প্লেয়ার অফ 12 নম্বর প্লেয়ার। মানে সরি 12 নম্বর প্লেয়ার তো আর হয় না। মানে আমরা ধরে নিই যে ১০ জন প্লেয়ার খেলে গোলকিপার তো বাইরে। আউটফিল্ড প্লেয়ার না। ১১ জন এখানে আছে। সে আসলে প্লেইং মেম্বার হিসেবেই না খেলে। এখানে আরেকটা জিনিস হলো যে আপনার আ মানে লাস্ট ম্যাচে অর্ধেকে যখন কিপারকে প্রেস করতেছিল, তখন ফ্রান্স হয়ে যাচ্ছিল আপনার ১০ জন, ওরা হয়ে যাচ্ছিল ১১ জন। এই অ্যাডভান্টেজটা নিচ্ছিল আরকি বারবার। কারণ তখন ফ্রান্স তো আপনার ওদের গোলকিপার আসতে পারছে না। তো ১০ জন প্রেসিং এ আসছে। কিন্তু এরা হয়েছে ১১ জন। এই লেভেলে একটা নাম্বার মানে অনেক কম, ম্যাটার করে। কম বেশি মানে অনেক কিছু ম্যাটার করে। আচ্ছা এখন আমরা গোলকিপারটা আসলে প্রসঙ্গক্রমে ১ গোলের প্রসঙ্গটা আসলো। আমরা এমনিতে যদি একটা বেসিক একটা স্ট্যাটস দেখি, এটা কোনো কিছু মিনই করে না আসলে। তাও যদি একটু জাস্ট মনে করিয়ে দেই, আগেরটাকে দেখি এটা বেসিক না, এটা বেশ কঠিন। এটা একদম ছেলেমানুষি স্ট্যাট। জি, ৭ ম্যাচে ৭ জয় আর্জেন্টিনা। আ তাদের ৬ জয়, কেপ ভার্দের সঙ্গে সেই ড্র। এখন জি, অনেক আগের কথা মনে হচ্ছে এটা। এরপরে স্পেন জি, প্রতি ম্যাচে সবগুলো। গ্রোইং। ওইগুলা দেখার গোল ১৯ টা আর্জেন্টিনার ১৩ টা গোল। জি। স্পেন সবসময় একটু কম গোল দেয়। অন্য অপোনেন্টকে এম্বারেস করতে চায় না। আর ১৯ গোলের মধ্যে একটা আত্মঘাতী। আর্জেন্টিনা নিজেরা করেছে মানে ১৮ টা। গোল ডিফারেন্স আবার সেম। গোল ডিফারেন্স আবার সেম। গোল বিপক্ষে ৭-১ যেটা বললাম এইমাত্র স্পেনের এটা খুবই একটা রিমার্কেবল ব্যাপার। হলুদ কার্ড এখন আর খুব একটা ম্যাটার করে না। পরের ইন্টারন্যাশনাল ম্যাচ হয়তো মিস করবে কেউ। ওটাতে কিছু আসে যায় না। আর্জেন্টিনা ২৪ জন প্লেয়ারকে খেলিয়েছে। জি, আর এই পর্যন্ত স্পেন ২০ জনকে ২৬ জনের স্কোয়াডের মধ্যে ২০ জনকে খেলিয়েছে। জি। এটাও খুব বেশি ডিফারেন্স হয়তো হয় হুম, না ৬ ম্যাচ পরে। জি, আর্জেন্টিনার ৮ জন ডিফারেন্ট প্লেয়ার গোল করেছে, স্পেনের ৬ জন। রাইট। এটা দেখানোর আগে আমি বলছিলাম যে এটাতে আসলে কোনো কিছু বোঝা যায় না। না। কোনো কিছু নেই। এটাতে আসলে বোঝা যায় না। এটা পরেরটা দেখান একটু। এইটাতেও মনে হয় না আপনার সবকিছু আছে। আপনি যেগুলা না আপনার যেগুলো সেটাই। মেট্রিক্স। মানে KPI যেগুলা আছে হ্যাঁ, হ্যাঁ। এগুলোতে সবগুলো এখানে নাই। পজিশন অলমোস্ট সেইম। সেম স্পেনের জি, আরো বেশি থাকা আশা করেছিলাম আমি। জি, মানে অনুমান করেছিলাম। মোট পাস স্পেন সেম একটু বেশি জি। ওই পজিশনের মতোই। পাসিং অ্যাকুরেসি অলমোস্ট আইডেন্টিক্যাল। হ্যাঁ, ও পয়েন্ট সামথিং এর ডিফারেন্স। গোলের শট ১১২, ১২০। জি, স্পেনের গোলের শট আর্জেন্টিনার চেয়ে বেশি। জি, এটা ইন্টারেস্টিং মানে জি। ওয়ারসাইবাল যতই গোল করুক, ঠিক মানে একটা স্ট্রাইকার বললে যে একটা আমার ভয়ংকর ব্যাপার মনে হয়, সেটা মনে হয় না কেন যেন ওটা দেখে। না ওটা হ্যাঁ? মনে হয় কিন্তু গোলের শট নিশ্চয়ই একা নেয় না, আর অনেকেই নিয়েছে। সবাই নিচ্ছে। এক্সপেক্টেড গোল যেটা সবচেয়ে বেশি এখন আপনারা ইম্পোর্টেন্স দেন, জি, ওইটা দেখেন প্রায় সমান। জি। এটা মানে আপনার পার ম্যাচ হিসাব করলে হয়তো আ 2 পয়েন্ট সামথিং দুইজনেরই। সেটা অনেক। অনেক হ্যাঁ, পার ম্যাচ এভারেজ। তো এখন আপনি আজকে ১ম আলোতে একটা কলাম লিখেছেন। জি, সেখানে আমরা আসলে আমাদের ২ জন, ৩ জন ৪ জন কলামিস্ট লিখেছে এই ওয়ার্ল্ড কাপে। তো আমরা কালকে ঠিক করলাম যে আমরা দর্শককে বলি, আমরা ঠিক করলাম যে আমরা যদি এমন করি ২ কলামিস্ট আলাদাভাবে জিজ্ঞেস করি আপনি ফাইনালে কাকে মনে করেন ফেভারিট, কে জিততে পারে? যদি মিলে যায় তাহলে তো কিছু করার নাই। আর যদি না মিলে আমরা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিই। তাহলে একজন বলুক যে স্পেন কেন জিতবে, একজন বলুক আর্জেন্টিনা কেন জিতবে। গোলাম সারোয়ার টিপু আমাদের অনেক আ বর্ষিয়ান সিনিয়র। সিনিয়র কোচ এবং ন্যাশনাল টিমেরও কোচ ছিলেন। তিনি আর্জেন্টিনা জিতবে বলে ভবিষ্যৎবাণী করেছেন। তার পক্ষে যুক্তি দিয়েছেন আমাদের পত্রিকার কলামে ছাপা হয়েছে। অনলাইনেও সেটা আছে। মারুফ বলেছেন স্পেন জিতবে এবং সেটা লেখাটা এডিট করতে গিয়ে মারুফ আমার মাথা খারাপ হয়ে গেছে। জি, এটার মধ্যে এত নাম্বারস, এত ডেটা, এত জি, মেট্রিক্স জি, এবং আপনি সেটা অঙ্ক দিয়ে প্রমাণ করেছেন যে স্পেন আজকের ম্যাচে ফেভারিট। জি। কিন্তু আমার আমি আপনি এর আগের প্রেডিকশন গুলা দিয়ে করার পরে ভুল হয়েছে এটা আমি মনে করিয়ে দিচ্ছি না। আচ্ছা। যে দল ৭৫ মিনিটের পরে ১২ টা গোল করে জি, এবং এর ৯ টা হয় নকআউটে জি, এবং যে দলে এনজো ফার্নান্দেজ হঠাৎ করে একটা ৩৫ বা ৪০ গজ জানি না কতটুকু দূর থেকে গোল করে ফেলে। জি। মেসির কথা বাদই দিলাম। এটাকে কি অঙ্ক দিয়ে কি আসলে প্রেডিক্ট করা না সম্ভব? এগুলা কোনমতে অঙ্ক দিয়ে প্রেডিক্ট করা সম্ভব না। আমি যেটা সবসময় বলি আসলে আ একটা বিশেষ দিনে একটা বিশেষ ট্যাকটিক্স বা বিশেষ একটা সাইকোলজিক্যাল এফোর্ট এ কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনি ধরেন যে এখন মানে আর্জেন্টিনা টিমের সঙ্গে যদি আমি মানে এমনি সাইকোলজিক্যাল ডিফারেন্স ধরি স্পেনের, তাহলে আপনার যে মানে উইনিং মেন্টালিটি আর হলো উইনিং কালচার একটা আচ্ছা, টিমের এটা আপনি লিখেছেন এটা। জি, একটা টিমের চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই ২ টা কিন্তু মানে আমি মনে করি সবার আগে এই ২ টা দরকার। সবার আগে। তারপর অন্যান্য জিনিসগুলো আসবে।
যেরকম তার ফিজিক্যাল বিষয়, টেকনিক্যাল বিষয়, স্ট্র্যাটেজি, প্ল্যান এগুলো আসবে। তো এই ২ টা জিনিস যেহেতু আছে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার কাছে কখনো মানে স্পেন টিমটাকে মানে কখনো মনে হয় নাই যে তাদের যেরকম আমরা আ ব আপনার ইংল্যান্ডকে দেখেছি। আপ তারপরে অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন তারপরে ফ্রান্সকে দেখেছি আপ অ্যান্ড ডাউন। কিন্তু এই টিমটাকে কখনো দেখিনি। তো আপনার উইনিং কালচার আর এবং উইনিং মেন্টালিটি নিয়ে এই টিমটাকে বিট করা একটু কঠিন। আমার মানে কাছে মনে উইনিং হয়। কালচার, উইনিং মেন্টালিটি স্পেনের বেশি বলছেন আপনি? ওদের বেশি কিন্তু তাদের এটা প্রটেক্ট করার মতো ক্ষমতা তাদের আছে। আর্জেন্টিনার বেশি কিন্তু স্পেন এটাকে প্রটেক্ট আচ্ছা, করার আচ্ছা। মতো মানে ক্ষমতা হ্যাঁ, তাদের আছে। আর্জেন্টিনার ক্ষেত্রে আমার কারণ এই কি জন্য যেটা আমি বলি যেটা আপনার ফুয়েন্তে এই টিমটা নিয়ে আমি যেটা সবসময় বলি যে আপনার সাইকোলজিক্যাল প্রিপারেশন আপনাকে অনেক দিকে নিয়ে যাবে এবং আপনার এটাই হলো মেইন মোটিভেশন এবং এটার জন্য আপনি যেকোনো কিছু স্যাক্রিফাইস ডেডিকেশন আপনার আসবেই। তো সেই ক্ষেত্রে আপনারা যখন ৪ বছর আগে নির্ধারণ করেছে যে আমরা চ্যাম্পিয়ন 2026 ওয়ার্ল্ড কাপ। তো এটা ধরেই ওরা আগাচ্ছে এবং সেভাবেই তাদের কাজগুলা হয়েছে। তো এই তাদের যে একটা জিনিস ৪ বছর মেইনটেইন করে আসছে ওরা। যদিও প্লেয়ার এদিক সেদিক হয়েছে সেটা তো একটু তারপরেও হয়ই। কিন্তু এটা ট্রান্সফর্ম হয়েছে। মানে ফিলোসফিটা ঠিক আছে। ট্রান্সফার হয়েছে প্লেয়ারদের ভেতরে। তো এটাকে মানে আসলে ব্রেক করা আমি মনে করি সাইকোলজিক্যাল যেটা আপনার যেটা বলছিলাম যে উইনিং কালচার এবং উইনিং মেন্টালিটি এনাফ না। আচ্ছা, এর আগেও আলাপটা হয়েছে এটা। আমরা যখন এই তুখেলের কথা বলেছি বা আমরা দেশমের কথা বলি, ফুয়েন্তেসের কথা বলি। কোচদের টেকনিক্যাল অ্যাওয়ারনেস, জি, তাদের মানে চিন্তাভাবনা বা ওই তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, জি, এগুলো নিয়ে অনেক আলাপ হয়। জি, স্কালোনিকে নিয়ে আপনি মাঝখানে বলেছিলেন একটা যে স্কালোনি প্রবাবলি ওগুলা অত আলোচনা হয় না কিন্তু তার সাবস্টিটিউশন গুলাও জি, একই রকম এফেক্টিভ। স্কালোনি যদি আর্জেন্টিনা যদি আজকে ওয়ার্ল্ড কাপ জেতে, আজকে জি, রাতে যদি জেতে, এটা ১৯৬২ সালের পর ১ম কোন দল ওয়ার্ল্ড কাপ ধরে রাখবে। জি, ব্রাজিলের পর। জি, এর আগে ৩৪-৩৮ এ ইতালি ছিল। স্কালোনি অমর হয়ে যাবেন। ভিত্তোরিও পোজ্জো তিনি ইতালির কোচ ছিলেন জি, ৩৪ এবং ৩৮ এ। পরপর ২ টা ওয়ার্ল্ড কাপ জিতা। ইনফেক্ট ২ টা ওয়ার্ল্ড কাপই কোন কোচ জিতেন। জি, এমন একটা অর্জনের সামনে দাঁড়িয়ে আছেন একজন কোচ। জি। কিন্তু আমি যদি ওয়ার্ল্ডের বেস্ট কোচ এর নাম বলতে বলি, আমি তো ৫ জনের মধ্যে তার নাম কাউকে বলতে দেখি না। আ এটা হলো মানে একটা কোচের আপনার তার মানে আ ফিলোসফি হলো মেইন ইম্পোর্টেন্ট এবং আর ২ নাম্বার হলো তার হলো মানে আ প্রোফাইলটা। তার প্রোফাইল এই ন্যাশনাল টিম দিয়ে শুরু হয়েছে এবং এখানেই আছে। তো এটা মানে যেরকম আপনি মানে বিয়েলসাকে কিন্তু আপনি সাকসেস কোথায় আছে তার হ্যাঁ, আপনি কিন্তু দেখুন। সেটা পুরা মিথিক্যাল একটা হ্যাঁ, চরিত্র। সেটাই। মানে এইজন্য তাকে ধরে না। আপনার অন্যান্য যারা ক্লাব লেভেলে কাজ করে তারা কিন্তু অনেক কিছু ট্যাকটিক্স সারা ওয়ার্ল্ড তাদেরকে ফলো কাছ করে। থেকে রাইট। নতুন তাদেরকে কিছু ফলো তাদের ইনোভেশন আছে। ইনোভেশন আছে এবং সেটা সাকসেস। আপনি মরিনহো ধরেন, ক্লপ ধরেন, যার কথাই বলেন না হুম, কেন হুম। তাদের কিন্তু অনেক কিছু আছে যেগুলা বাজ-পার্কিং যদি মরিনহোর কথা বলা হয়, তাইলে তার কথা আসবে। এবং 4-2-3-1 এর যে আপনার বলতে গেলে সেই স্টার্ট করছে সে সে। স্টার্ট করছে। তো এই সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে স্কলানি অবশ্যই গ্রেট কোচ এখন পর্যন্ত গ্রেট কোচ আর চ্যাম্পিয়ন হলে তো আরো গ্রেট হবে। কিন্তু ওই পর্যায়ে এখনো আমি মনে করি না তার যাওয়ার সময় হয়েছে। ওদের বলে স্কালোনিতা বলে। মানে জি, স্কালোনির একটা পরিবারের মতো সে এবং লো প্রোফাইল জি, এবং মানে সবকিছু মিলিয়ে হয়তো ওইটাই দলে যখন এত ভালো, ভালো প্লেয়ার থাকে অনেক সময় হয়তো টেকনিক্যালি হচ্ছে আপনি যেটা বলছিলেন। জি, টিমটাকে একা রাখা, একসঙ্গে রাখা, মোটিভেটেড রাখা জি। এগুলো তো খুব ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায়। এগুলো ইম্পোর্টেন্ট এবং একটা জিনিস হলো যে তার মানে মানে এক্সপেরিয়েন্সটা ওই লেভেলে চলে গিয়েছে। সে এখন যা করবে সেটাই একটা এক্সাম্পল হয়ে যাবে। হুম। উম যেরকম আপনার ধরেন যে লাস্ট ম্যাচে সিমিওনেকে দিয়ে দিল। এবং আমি মনে করি যে প্ল্যান যে তার এটার পিছনে যার প্ল্যান ছিল টোটালি পুরা সাকসেস হয়েছে। সাকসেসফুল। মানে পুরা সাকসেসফুল। প্ল্যানটা কি ছিল? ইংল্যান্ডে ডিস্টার্ব করা? মানে ডিস্টার্ব করা। সিমোনে তো মানে ভাবেন তাদেরকে মেন্টালি টেম্পারড করে দেওয়া। আর সিমোনে কিছু তো পুরা লাইক ফাদার লাইক লাইক সন। ফাদার বাপ যা ছিল তাই। সেটাই। মানে ওইটা টার্গেট ছিল তো এটা ফুলফিল হয়েছে। এবং আপনার আ আ লাস্ট ২ টা ম্যাচ প্যারাডাইস গেট দিয়ে শুরু করেছে। এবং সেখানে তার আমি যেটা বলি আসলে তার ক্রিয়েটিভিটি কম। কিন্তু তার ওখানে যে আপনার ডেস্ট্রয় যে ক্যাপাসিটি এটা তার ওইটা ভালো। তার ঐদিন ওইটা দরকার ছিল। এবং লাস্ট ২ টা ম্যাচ যখন সে পিছনে থাকে তখনই দেখবেন যে আপনার মানে 3 ব্যাক এ চলে আসে। স্ট্রেইট 3 ব্যাক এ চলে আসে। এবং 3 মানে মানে টিপিক্যাল ফরওয়ার্ড খেলে তখন মাঠে। তো তখন এটা কিন্তু বিরাট একটা খুব ফ্রিডম পাচ্ছে হ্যাঁ, উপরে। তো সেই ক্ষেত্রে অনেক কোচ কিন্তু এটা করবে না। আচ্ছা, এখন আমি যেটা সাধারণ বুদ্ধিতে বুঝি এবং এটা যে কেউই বুঝবে। একটা দল যদি ৭৫ মিনিটের পরে ১২ টা গোল করে, বারবার বলছি কথাটা জি, এবং নকআউটে তার ৯ টা গোল হয়।
এবং ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পরে জিতে যায় এবং এটা বারবার ঘটতে থাকে। হুম। ১ বার, ২ বার, ৩ বার, একবার না। তখন তো আসলে এই দলের সবচেয়ে বড় শক্তি হয় এটা যে অবস্থায় হোক মনে হয় যে না আমরা তো পারবো। আমরা করছি। কিছুদিন আগেই করছি। আগের ম্যাচেই করেছি। ওই যে আগে বললাম উইনিং মেন্টালিটি, উইনিং কালচার। আপনি আপনি আপনার পয়েন্টটা ১ম এ আমি বুঝতে পারিনি। আপনি বলছেন যে আর্জেন্টিনার এই জিনিসটা সবচেয়ে বড় স্ট্রেংথ। জি, কিন্তু এই স্পেন এত স্ট্রাকচারড, এত কি বলা যায় যে অর্গানাইজড জি, যে এটা দিয়ে ওইটা পার হওয়াটা সম্ভব ইজি না। না। সম্ভব না বলবেন আপনি? না ইজি চু না বলবেন? মানে এটাকে মানে আর্জেন্টিনার এটাকে ব্রেক করা সম্ভব। ওইটা দিয়ে মানে জি। আমি উল্টাটা বলছি আচ্ছা, আরকি যে আচ্ছা। এই উইনিং মানে আমি যেহেতু আগের ম্যাচগুলো জিতছি এটাও জিতবো। জি। এই কনফিডেন্সটা যথেষ্ট না স্পেনের এই দলকে হারানোর জন্য। না আমি মনে করি না। আচ্ছা। তাহলে আপনি আজকে বলেন আমাকে এখন, জি। আপনি স্পেনকে জয়ী তো ঘোষণা করে দিয়েছেন পত্রিকায়। ১ম আলোতে লিখে ফেলছেন মানে তো আর আপনার ফেরার পথ নেই। না, আপনি তো আজকে পক্ষ বদলাইতে পারবেন না। না। আর্জেন্টিনা আমি পক্ষ বদলাইও না। রাইট। আপনার যেটা মনে হয়েছে যুক্তিতে স না এবং এটা আপনি নাই আপনি মিলতে আপনি পারে। এখন বলেন যে ইংল্যান্ড ঐদিন বেশি ছিল। আর সে ইংল্যান্ড কি জন্য আপনার হারলো ওইটাও আমি বলতে পারব যে কি জন্য হারলো। না সেটা এটা বললে তো হবে না। না। আপনি ম্যাচের আগে বললেন যে অমুক দল জিতলো। হ্যাঁ। হারার পরে বললেন হ্যাঁ, এখন টুখেল তো আর আপনারে জিজ্ঞেস করে করবে না কাজ। না, না করবে না। অবশ্যই করবে না। কিন্তু এই জিনিসগুলা যে হতে পারে, এই ৭ টা ম্যাচ কিন্তু এনাফ না। আমি বারবার যেটা বলি। এই ৭ টা ম্যাচের ভিত্তিতে কিন্তু আমি এগুলো বলতেছি। এই পারফরম্যান্স। এবং আমি আপনাকে অনুষ্ঠান শুরুর আগে একটা কথা বলছিলাম যে আমরা যখন এই ৭ টা ম্যাচ চিন্তা করি জি, ৭ টা ম্যাচ তো এই ২ টা দল বা যেকোনো ২ টা দল নিয়ে যখন আলাপ করি মানে কম্পেয়ার করি, তারা তো ভিন্ন অপোনেন্টের সাথে খেলেছে। হ্যাঁ, ওই অপোনেন্টের শক্তি একরকম ছিল, ওইটার সঙ্গে স্ট্র্যাটেজি একরকম ছিল। জি। কাজেই এই ডেটাগুলা ফাইনালি গিয়ে তো মানে একদম ফুললি বুঝায় না আপনাকে সবকিছু। না একটা জিনিস হলো যে আপনার এটা ঠিক আছে। কিন্তু একটা জিনিস হলো যে আপনার ট্রেন্ড। যে আপনি একটা দলের খেলার ধরনটা কি? খেলার ধরনটা কি? আপনার এগেইনস্ট এ হাই প্রেসিং হয়, তখন আপনি কি করেন? আপনার এখানে মিড ব্লক হয়, তখন আপনার রিঅ্যাক্ট টা কি? আপনার আপনি লো অ্যাটাকিং ব্লক থার্ড এ কত পাস খেলেন? হ্যাঁ, আপনার লো ব্লকের এগেইনস্ট এ আপনার বিহেভ গুলা কি? আপনার সেম। আবার যখন আপনি বিল্ড আপ করেন, তখন অপোনেন্ট যদি আপনার তারা লো ব্লকে বা মিড তখন আপনি কি করেন? আচ্ছা এই আমরা এই জিনিসগুলো আপনার আসলে একটা এই ডাটা গুলা তখন এনশিওর করে যে এটা হলো ট্রেন্ড। আর এই করতে পারে। এখন আপনি আমাকে বলেন যে আজকে এই মানে স্পেন কোথায় এগিয়ে আছে বলে আপনি স্পেনকে ফেভারিট মনে করছেন? আমি স্পেনকে বুঝে প্রথমত শুনে বলেন কিন্তু। না যারা শুনছে না তাদের মধ্যে বুঝে শুনে বলার কিছু নাই। না বুঝে আমি শোনা বলছি কিছু নাই। যারা মানে এটা শুনছে হলো তাদের মধ্যে স্পেনের সাপোর্টার নাই বে বললেই চলে। খুব মানে বেশি নাই। টোটালি বেস হলো আপনার তাদের মানে পারফরম্যান্স এর উপরে। আর আচ্ছা। আর কিছু না। তাদের না পারফরম্যান্স এর বেস আপনি করে। এমনিতে যদি প্লেয়ার টু প্লেয়ার ধরেন, হ্যাঁ, আমরা যদি ডিফেন্স কম্পেয়ার করি। হুম, আমরা আজকে ওইটা বলছিলাম মুখোমুখি যে কথাটা বলছিলাম। হুম। যে আপনি এনজো ফার্নান্দেজ আর রদ্রির একটা হয়তো ফাইট আছে এখানে। হ্যাঁ, মিডফিল্ড কন্ট্রোল করার ব্যাপারে। আচ্ছা। ঠিক আছে? এনজো হয়তো আর সামনে খেলবে একটু। হুম, এগুলা মিলাইতেছি না আমি। আজকে হুম। আবার কোচরা কোন টেকনিক্যাল কোন কিছু ইও করতে পারে। সেটাই। কিন্তু এমনিতে ২ টা দলকে কম্পেয়ার করলে আপনি কোথায় স্পেনকে এগিয়ে রাখেন? আপনি ১ম যেটা মেট্রিক্স বললেন না। আপনি মেট্রিক্স না আচ্ছা ঠিক আছে। আপনি যারা তারপরে বললেনই। আপনি যদি ১ম বলেন যে প্লেয়ার টু প্লেয়ার। আপনি প্লেয়ার টু প্লেয়ার যদি আপনার প্লেয়ারদের মেট্রিক্স দেখেন, প্লেয়ারদের টোটাল রেটিং দেখেন বা র‍্যাংকিং দেখেন সেখানে কিন্তু মানে এই ইন্ডিভিজুয়াল প্লাস করতে ১০ জন ১১ টা মিলায় কিন্তু অনেক উপরে স্পেন। এটা নরমাল আপনি এটা যেটা বলতেছিলেন শুরুতেই যে টেকনিক্যালি তারা অনেক মানে প্রবাবলি অনেক দ্যা বেস্ট ইন দিস ওয়ার্ল্ড কাপ। এবং ফিজিক্যালি অলসো নট অনলি টেকনিক্যালি ফিজিক্যালি কারণ আপনি দেখেন যে আ এমবাপ্পের মতো প্লেয়ারকে তারা স্টপ করতে পারে। তো এটা হলো তাদের ফিজিক্যালি একটা জিনিস হলো যে আপনার ফিজিক্যালির সঙ্গে আপনার মানে স্কিল এবং টেকনিক কোঅর্ডিনেট করা। এটা মানে অন্যরকম। আপনি হয়তো বল পাওয়ার পরে স্টপ করলেন তারপরে এক্সিলারেট করলেন সেটা কিন্তু আপনি একই পেসে এসে বল কন্ট্রোল ওই পেস কন্ট্রোল করে এই সেম পেসে আপনি বল নিয়ে বেরিয়ে যাবেন। এটা কিন্তু খুব রিয়ার। এটা মেক্সিমাম কিন্তু আপনার স্পেনের আছে। যেটা বলছিলাম ওদের বিল্ড আপ এর পরে কিন্তু আপনার ওরা যখন মিডফিল্ডটা কন্ট্রোল করে, ডমিনেট করে উইথ পসেশন মানে বল সহ ডমিনেট করে, তখন তাদের কিন্তু অনেকগুলা ভেরিয়েশন হয়ে যায়। এবং হুম। সেটা আপনার টোটালি ডিক্টেট করে পিছন থেকে রদ্রি। তাকে আমরা সবাই মনে করি যে সে হোল্ডিং মিডফিল্ডার কিন্তু কিন্তু সে তো সব না অর্কেস্ট্রার কন্ডাক্টর রাইট, পুরা রাইট, দলটাকে সে রাইট, রাইট। খেলাচ্ছে। সেই আমরা আজকে একটা তাকে নিয়ে লেখা রেটিং দিয়েছি পুতুল নাচের কারিগর। হুম, অ্যাজ ইফ মানে মানে পুরো ব্যাপারটা সে নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করছে। এখন আপনার দেখবেন একই সঙ্গে মাঝে মাঝে আপনার কুকুরেলা যাচ্ছে আবার আপনার ইয়ে পরও যাচ্ছে। এখন কি আপনি ২ জনকে ইউজ করবেন? ২ জনকে ইউজ করবেন না। কিন্তু ২ জন যাচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখবেন মিডফিল্ডে ৩ জনই আছে। তা এই জিনিসগুলা মানে আমার কাছে মনে হয় যখন আপনি আবার মিডফিল্ডে আসেন,
যখন আপনার বিল্ড আপে আসেন, মিডফিল্ডে আসেন, বারবার শেপ চেঞ্জ হচ্ছে এবং যখন আপনার অপোনেন্ট হাফে চলে যাচ্ছেন তখন আবার একরকম শেপ হচ্ছে। আপনি ক্রস করেন না ঠিকই, কিন্তু আপনার বিহাইন্ড দ্য ডিফেন্ডার বল আপনি নিয়মিত নিতে পারছেন। এখন আপনার লাস্ট ম্যাচে যে মেসি গুলা ক্রস গুলো না করতো, মেসির ২ টা ক্রসে মানে তার ৫ থেকে মেসি কেন করবে না ক্রস? না, আমার কথা বলতেছি আমি। মেসি যদি ক্রস করতে হয়, মেসি ছাড়া আর কে ক্রস করবে? এখন যদি আপনার রদ্রি যদি তাকে আটকে দিতে পারে। আটকে দিতে পারে। না, একটা তো না, আটকে দিলেও অবশ্যই সে করবে। আমি বলছি এটাই। একটা খুব কমন কথা আপনিও জানেন যে মেসিকে আটকানোর চেষ্টা তো সবাই করে। আমি বলেছি হ্যাঁ, এটা সবাই ৭ টা টিমে কিন্তু তারা মানে ফুল টিমের প্রতি যদি সময় দিয়ে থাকে ৩ ঘন্টা, মেসির পিছনে দিয়ে সময় দিয়েছে ৪ ঘন্টা। যুগে, যুগে দিয়ে আসতেছে। কিন্তু কেউ সাকসেস হয়নি আজ পর্যন্ত। এবং এরাও যে সাকসেস হবে তা না, কিন্তু আমি তাদের মেসির কাজটা কঠিন হবে। মেসির কাজটা কঠিন হবে এবং মানে আমার কাছে মনে হচ্ছে সাধারণত এই টিমটা রদ্রি তার দায়িত্ব নিবে আমার কাছে মনে হচ্ছে। সেই ক্ষেত্রে রদ্রির উইনিং এর চান্সটা বেশি। আচ্ছা, রদ্রি যদি জাস্ট আমাকে খুব টেকনিক্যাল একটা ব্যাপার বলি। রদ্রি যদি মেসির দিকে একটু বেশি দায়িত্ব নেয়, মানে যদি মানে আমি যদি একদম অর্থোডক্স ম্যান মার্কিং এর কথা চিন্তা করি, তাহলে কি স্পেনের খেলাটা ডিস্টার্ব হবে না? না, এরকম ম্যান মার্কিং এখন আর হয় না। জোনাল মানে জোনাল না, মানে যতক্ষণ মেসি ওদের পায়ে বল, যতক্ষণ মেসি বিপজ্জনক কিছু জায়গায় না আসবে ততক্ষণ পর্যন্ত এটা একটা জিনিস। দুইটা হলো যখন ওদের পায়ে বল, মেসি তো উইং এ সরে যাবে, তখন রদ্রি কি করবে? সে চলে যাবে? সেও যাবে। আচ্ছা, সেও যাবে এবং সবসময় যাবে না। এখন এটা পজিশন, সিচুয়েশন, খেলা কি ওদিক থেকে আসছে কিনা। মানে তাদের আসলে আপনি কোচ হলে কি রদ্রিকে মেসির দিকে নজর রাখতে বলতেন, নাকি বলতেন রদ্রি আমার দলের হার্ট মিডফিল্ডের, সে আমার দলটাকে খেলায়, ওকে ওর মতো খেলতে দিয়ে আমি আরেকটা কার নাম বলবো বুঝতেছি না, একটা মানে একটু রুইজ কথা বলেন, রুইজের কথা হ্যাঁ, মানে বলেন। একটা আরেকটু রোবাস্ট আরেকটু এই না, টাইপের প্লেয়ারকে না, রদ্রি কিন্তু রোবাস্ট না। না, এই জন্য বলতেছি হ্যাঁ। রদ্রিকে আমি লেট রদ্রি প্লে হিজ গেম। আমি আরেকটা প্লেয়ারকে দেই যে আরেকটু রাফ, আরেকটু টাফ, যে মেসি না, রাফ টাফ করে মেসিকে আটকানো যাবে না। কি করে মেসির যে মেধা আছে সেই মেধাতে টাচ করতে হবে। সেটা ওই সেই কিভাবে? মেধা পর্যন্ত যাবে না। সেটা কিভাবে? ধরেন আপনি যখন মেসি যখন ৪ জন ৫ জন একসাথে নিয়ে আসছে, তখন পাসিং চ্যানেল কোনটা? এটা তাকে অনুমান করতে হবে। মেসি যে ৪ জন ৫ জন এক জায়গায় নিয়ে আসছে। সে তো পারলো না এত বছরে কেউ। না, পারে নাই কেউ। এত বছরে তো না, কেউ পারে একবারে নাই। যে পারে নাই তা না। একবারে যে হ্যাঁ, পারে না তা না। ২-১ টা ম্যাচ কোন সময় কিন্তু পেরেছে। অলমোস্ট 99% ক্ষেত্রেই পারে নাই। মানে কোন না কোনভাবে সে, এবং আমার কাছে মনে হয় দেখেন মেসির গোল দিয়ে তো তাকে আসলে মানে এই ওয়ার্ল্ড কাপে তো আরো গোল দিয়েই বোঝা যাচ্ছে যে কত বড়। গোল নিয়ে যেতে তো আলোচনা হচ্ছে। গোল্ডেন শুধু গোল না, আপনার আমি বলতেছি প্লে মেকিং, আপনার আমি অ্যাসিস্ট বলছি সব গোল কিছু নিয়ে মিলে। আলোচনা হচ্ছে, আমার কাছে খুব স্মল পার্ট লাগে আমার। প্রবাবলি ফুটবল হিস্ট্রির বেস্ট পাসার। মানে ক্রস দেওয়া, পাস দেওয়া, এইরকম মাপা পাস, সেদিন মোরসালিন আসছিল আপনার ছাত্র। আমি ওকে বলতেছিলাম, খুবই দুষ্টামির প্রশ্ন, যে সে তো গোল টোল করে, স্ট্রাইকার ফরওয়ার্ড খেলে। তো কখনো কি মনে হয় এমন একটা লোক থাকতো যে মাথায় একবার বলটা বসিয়ে দিবে এভাবে ক্রস? এটা আনবিলিভেবল লাগে, তাই না? তো আপনি কি ফাইনালে না, শুধু আপনার আনবিলিভেবল এটা না। আপনি উনার পায়ে বল, উনি বলের দিকে উনার চোখ। ৫ জন তো ওকে ঘিরে রাখছেন। সারা মাঠ দেখতেছে সে। কিন্তু তারপরেও উনি জানেন স্পেস কোথায় আছে। এবং মানে ওই সেই ভিশন। সেই সেই অনুযায়ী উনি পাস দিয়ে দিচ্ছেন। তা আজকে ফাইনালে কি এটা কোনো মেসি মোমেন্ট তৈরি হবে বলে মনে হয় আপনার? আমরা মেসি কিন্তু মোমেন্ট তো ইয়ামালে আসি নাই এখনো। মেসি মোমেন্ট তো তৈরি হবে। মেসি মোমেন্ট তৈরি, এটা আমি মানে ফ্রিকোয়েন্টলি হবে না হয়তো। ফ্রিকোয়েন্টলি হবে না। তো মেসি মোমেন্ট তৈরি হবে। লামিন ইয়ামাল এটা একটা একটু আমি বলব একটা আফসোসের ব্যাপার যে একটু ইনজুরি নিয়ে ওয়ার্ল্ড কাপে এসেছেন, পুরা ফিট না। এই ফাইনালের আগের প্র্যাকটিস সেশন ১ম দিন তিনি প্র্যাকটিসই করতে পারেননি। আলাদাভাবে নিজেকে নিয়ে কাজ করেছেন। স্পেশাল ট্যালেন্ট, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং মেসি যাকে ওই না জেনে ছোটবেলায় গোসল করিয়েছে সেই বিখ্যাত ছবি। তো ইয়ামাল মেসি, এটা আমরা একটা ট্যাগলাইন যেটা আমরা করি সাংবাদিকরা। স্বাভাবিক। এরকম ম্যাচের সময় এমবাপ্পে ভার্সাস অমুক, মেসি ভার্সাস ইয়ামাল। ইয়ামাল তারপর গত সেমিফাইনালে কিন্তু মানে কিছুটা তার দেখিয়েছেন। মানে আপনি ডিফেন্ডিং এ যাওয়া হোক, সেটা দিনিয়ার লাথি খেয়ে পেনাল্টি আদায় করা হোক, অ্যাওয়ারনেস থেকে যদি বলি। তো ইয়ামাল মেসি এটা কি এই ম্যাচে ডিসাইডার হয়ে যেতে পারে? এই ম্যাচে কে তার দলের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারে? এরকমভাবে অবশ্যই। কারণ এই যেহেতু আপনার আ গোলের খেলা। ইন্ডিভিজুয়াল স্কিল কিন্তু এই ২ টিমের ২ জন। ইন্ডিভিজুয়াল স্কিল মানে অপোনেন্ট বিট করা, ২ জন ৩ জনকে বিট করা, ২ জনই মানে ২ জনকে বলা যাবে। অন্য কাউকে আপনি সেভাবে বলতে পারবেন না। সুতরাং অবশ্যই ২ জনের আপনার ডিরেক্ট মানে কন্ট্রিবিউশন না থাকলেও তাদের ইনডাইরেক্ট কন্ট্রিবিউশন অবশ্যই থাকবে।
আপনি আর্জেন্টিনার সমর্থকদের জন্য কি বিন্দুমাত্র কোনো আশার কথা বলতে পারেন যে আর্জেন্টিনার জেতার এই কারণে জেতার সম্ভাবনা বেশি বা আ জিততে পারে? জিততে পারে আপনার। আমি একবারে যেটা আপনি বলছিলেন যে আপনি বেরোয় আসতে পারবেন না। কিন্তু নরমাল কি পারফরম্যান্স আপনার প্লেয়ারদের মানে তাদের যে একটা আপনার প্লেয়ার পারফরম্যান্স বের করার জন্য যে জিনিসগুলো আছে ফিজিক্যাল, টেকনিক্যাল, ট্যাকটিক্যাল যাই বলি নাকি স্কিল এবং সর্বোপরি সাইকোলজিক্যাল জিনিসগুলো আছে। এই সবকিছু মিলে আপনার যদিও এগিয়ে থাকে সবসময় স্পেন কিন্তু যদি আপনি বলতেছিলেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স তো আসলে ডিফারেন্সটা মেক করে দিতে পারে। শেষ ১৫ মিনিট আমি লাস্টের প্রতিটা টক শুনে বলতাম যে মানে আর্জেন্টিনা গোল করবে কিন্তু শেষ ১০ মিনিটের দায়িত্ব আমার না। এইবার এই সিজন কিন্তু এই ওয়ার্ল্ড কাপে টোটাল রিভার্স। এইটা কি হইতে পারে যে সবগুলা দল মিলে সিদ্ধান্ত নিল ফুটবল ম্যাচটা বেশি লম্বা হয়ে যাচ্ছে ৭৫ মিনিটে শেষ করে দিই। ৭৫ মিনিট আর্জেন্টিনার সঙ্গে খেলা হইলে খেলা হবে ৭৫ মিনিট। কারণ ওরা ৭৫ মিনিটের পরে খেলা শুরু করে। না এটা তো আসলে সম্ভব না। মনে হয় না এটা আমরা প্রস্তাব করলে কেউ রাজি হবে। মারুফ আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন ফ্রান্সের এগেইনস্টে স্পেন যে খেলাটা খেলেছে এটা মানে অলমোস্ট পারফেক্ট গেম। আপনি যেটা বলছিলেন যে আপনার মানে আর্জেন্টিনার সম্ভাবনা যেটা আছে সেটা হলো যদি আপনার মানে এটাকে বলে আরকি আপনার ব্যাড ডে ইন দ্য ফেস। না আপনার মানে ট্যাকটিক্যাল মিররিং। ট্যাকটিক্যাল মিররিং করলে তখন আপনার একটা চান্স থাকবে। মানে চান্স মানে এমনি চান্স হবে। ট্যাকটিক্যাল মিররিং আপনি কোন ম্যাচে যেন ব্যবহার করলেন? ফ্রান্সের ম্যাচে ব্যবহার ওটা করলেন। ট্যাকটিক্যাল মিরর না আপনি ওটা ওটা কি হলো বলছেন? মিরর প্রেসিং। আচ্ছা, ওটা হচ্ছে যে ওরা যে পজিশনে আছে ওইটার ২-৩ গজের মধ্যে আমি আরেকটা প্লেয়ার রেখে দিব। হ্যাঁ, সেটাই। আর এটা হলো যে ওরা 4-2-3-1 আমরা 4-2-3-1 তাইলে কি হবে? আপনার যখন সবাই অ্যাটাকে যাবে, সবাই ডিফেন্সে তখন সমান, কিন্তু সমান থাকবে। সমান থাকবে। এটা যদি হয় তাহলে চান্স থাকবে। কারণ এখানে আপনার ফরওয়ার্ড লাইনে আলভারেজ এবং মেসি। আপনার স্পেনে কিন্তু একটা আলভারেজ নাই, একটা মেসি নাই। বা সাবস্টিটিউট হয়তো লাউতারো মার্তিনেজ নামবে যে সেটাই, অলরেডি গোলের মধ্যে আছে। সেটাই। ২ টা ম্যাচে গোল করেছে। কিন্তু উনারা যে 4-4-2 আসে, 4-4-2 আসার পরে তাদের উইং গুলা সবসময় প্রায়ই ফাঁকা থাকে। তখন ওই মেসিকে অপারেট করতে হয় অথবা আলভারেজকে যেতে হয়। তা আপনি কি প্রেডিক্ট করছেন আজকে? ওরা কি 4-2-3-1 এ যাবে নাকি 4-2-4-2 ওরা যাবে? যেটা ছিল আপনার 4-1 বা কি বলে 2-3 4-4-2 4-1 2-3-1 মানে ওই 1 হচ্ছে পারাদেস? ওয়ারন বা পারাদিস। আচ্ছা। আর এমনিতে ওভারঅল যদি আপনি ম্যাচ নিয়ে আর কিছু যোগ করতে চান, আপনি যেটা বললেন যদি তারা টেকটিক্যাল মিররিং করে, এখন আপনি জি, প্রেডিক্ট করছেন এটা। যদি হয় জি, এরকম ওরা যা আমরাও তাই সমান, সমান থাকবো। জি। এই ম্যাচ এক্সট্রা টাইম এবং টাই ব্রেকারে যাওয়ার সম্ভাবনা কতটুকু? ২ দলের যে খেলার ধরন সবকিছু মিলিয়ে এটা কি আপনি ফোরসি করতে পারেন যে জাস্ট এগুলো তো আসলে আমরা আমি গ্যাস গেম খেলতেছি এগুলো। সেটাই। এগুলো না তো কোনো সবগুলোই তো মানে আমি বলব যে আমরা যতটুক জানি ততটুক বলি। এর মানে এই না যে আমরা যে একবারে তাদের মতো বলব না। কিছুটা আপনার হাইপোথেটিক্যাল কথা কিছু থাকবেই। না এটা অবশ্যই, অবশ্যই অবশ্যই। কিছু পুরো থাকবে। আলোচনাই এইটা। এটাই থাকবে। না ওইসব আর যদি ওইভাবে চিন্তা করি যে বাংলাদেশ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ কোন জায়গায় আমরা এখানে বসে ওয়ার্ল্ড কাপ ফাইনালে কে কি করবে আলোচনা করতেছি, কার কি ভুল। কারণ আপনার ধরেন ক্যাপ ভার্দেকে বলছিলাম যে ওদের সাথে একবারে মানে 90 মিনিটস আপনার ওই জায়গায় লো লো ব্লক হয়ে যাবে। ব্লকে ২ টা লাইন করবে। লোয়েস্ট ব্লক হয়ে ২ টা থাকবে। লাইন করবে 5 ২ টা লাইন হয়ে গেল। কিন্তু কি হলো টোটালটা উল্টা হয়ে গেল। সেইম আবার স্পেনের আর ইয়ার সঙ্গে যদি আপনার কথা বলেন, ফ্রান্স। ফ্রান্সের কথা সেম উল্টা হয়ে গেল। তো এরকম আসলে মানে একটা অনুমান নির্ভর আমরা কি করি আমরা তো আসলে মানে তাদের পাস্ট খেলাগুলা, প্লেয়ারের রাইট, মেধা, রাইট, রাইট, কোচের রাইট। মেধা এগুলা দেখে আমরা বলি। কিন্তু কোচের মেধার মধ্যে আরেকটা কোচের থিংকিং থাকে। মানে অপোনেন্ট বাই অপোনেন্ট এটা আর চেঞ্জ আর হয়। সবচেয়ে যে মানে আমি বলব যে থ্যাংক গড আমরা যেটা ভাবি, যেটা অনুমান করি সেটা সবসময় হয় না। সেটা হয় না বলেই খেলাটা এত এক্সাইটিং। রাইট। নাহলে তো এটা খুব প্রেডিক্টেবল হয়ে যেত। এটা যা তো মজা সে থাকতো না। না সেটাই। মারুফ আমরা কি এখন শেষ করব? আপনার কি শেষ এমন কোনো কথা আছে ফাইনাল নিয়ে যেটা এবার ফাইনাল তো একটু অন্যরকম। জি। মানে ১০৪ ম্যাচের কথা বললাম, ৪৮ দলের কথা বললাম। অ্যাম মানে ফিফার যদি আপনি আয়ের কথা বলেন, এত আয় কোনদিন হয় না। এটা তো টিকেটের দাম-টাম সবকিছু মিলিয়ে কমার্শিয়ালাইজেশন এর জায়গা হচ্ছে আমেরিকা। এই ওয়ার্ল্ড কাপ যে হাইটে গেছে সবকিছু মিলিয়ে। এবং ফাইনালি কিন্তু টুর্নামেন্টটা আমরা এটা কালকে হয়তো এটা রিভিউ করব। হ্যাঁ, টুর্নামেন্টটা কিন্তু ভালোই হলো শেষ জি। পর্যন্ত। না আমার মানে ম্যাচ নিয়ে আমি বলব সেটা হলো এখন খেলার পর্যন্ত স্ট্যান্ডার্ড নিয়ে। খেলার স্ট্যান্ডার্ড আপনার এখন পর্যন্ত আমরা আর্জেন্টিনাকে দেখি না ওই লেভেলে হাই প্রেসিং করে অপোনেন্টকে একবারে জায়গায় বন্ধ করে দেওয়া। কিন্তু এটা যদি করতে পারে তাহলে এটা ওদের জন্য সারপ্রাইজ হবে। আমার মনে হয় না তাদের সেই প্রিপারেশন থাকবে স্পেনের। সেটা তাদের জন্য সারপ্রাইজ হবে এবং সারপ্রাইজ সবসময় আপনার আমি মনে করি এই লেভেলে রেজাল্ট ভালোই আনে। না হতে পারে কারণ আমরা ধরেন যদি স্পেন আর আর্জেন্টিনাকে মোটা দাগে ২ ভাগে ভাগ করি এই ওয়ার্ল্ড কাপে। একটা দল সাজানো, গোছানো, একটা অর্গানাইজড। আরেকটা দল হচ্ছে পুরা chaotic মানে মানে পুরাটাই আসলে মনে হচ্ছে একটা পাগলাটে ঘটনা। মানে পুরা ড্রামা। জি। তারা লিভিং অন ড্রামা।
তা আজ এই পর্যন্তই শেষ করি। প্রিয় দর্শক, আলোচনা নানা দিকে ছড়িয়ে গেল। এটার একটা বড় কারণ ছিল শুরুতেই যেহেতু আমরা জেনে গেছি যে মারুফের প্রেডিকশন হচ্ছে আজকে স্পেন জিতবে। সে কারণে ওইটা নিয়ে আর বেশি আমরা আলোচনা করি নাই। কেন জিতবে বা আজকে কি হতে পারে, ম্যাচে কি হতে পারে এটা নিয়ে আলোচনা করেছি। এর কিছু জিনিস হয়তো আপনার জানা, কিছু জিনিস হয়তো অজানা। সবকিছু মিলিয়ে হয়তো আপনার ভালো লেগেছে। আর ফাইনাল খেলা যখন দেখতে বসবেন, তো এই আলোচনাটার সঙ্গে হয়তো তখন মিলিয়ে নিয়ে আমরা এটা নট নেসেসারিলি যে আপনি শুধু, আমরাও তখন আলাপ করব আর কি ভেবেছিলাম, কি হলো। তো যেটাই হোক সেটা নিয়ে আমরা আগামীকাল একই সময়ে এই বিশ্বকাপের আলোর শেষ পর্ব তা নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কথা হলো যেই জিতুক বিশ্বকাপ ফাইনাল ৪ বছরে একবার আসে। প্রাণ ভরে উপভোগ করুন। ভালো থাকবেন।